দেখুন, এটা তো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। যদি এই ধরনের কোনো জঙ্গি গতিবিধি হয়ে থাকে এবং পুলওয়ামা বা এই ধরনের কাশ্মীর কানেকশন থাকে, তো কাশ্মীর একেবারে আমাদের পশ্চিম দিকে আর পশ্চিমবঙ্গ একেবারে পূর্ব দিকে, তাহলে এইসব কানেকশনওয়ালা লোকজন মাঝখানের এতগুলো রাজ্য পেরিয়ে এসে পশ্চিমবঙ্গে থাকছে, তখন কেন ধরা হচ্ছে না? ভারতবর্ষের গোয়েন্দা নেটওয়ার্ক, নিরাপত্তা ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় নিশ্চিতভাবে হওয়া উচিত ছিল। এবার এখন যেগুলো শোনা যাচ্ছে যে কাউকে নির্দিষ্ট প্ল্যান ইত্যাদি, এগুলো নিশ্চিতভাবে উদ্বেগজনক, কিন্তু এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এটা রাজনীতি করার বিষয় নয়। এটা বামফ্রন্ট কেন, তারপর সেই সব জমানা থেকে দেখা গেছে যে এই ধরনের জঙ্গিদের একটা গতিবিধির জায়গা ছিল পশ্চিমবঙ্গ, করিডোর হিসেবে ব্যবহার করতো। এরপরে দেখা গেছে বউবাজারে রশিদ খানের বাড়িতে আরডিএক্স বিস্ফোরক, মানে জঙ্গিদের বিস্ফোরক, সেসব বাড়ি উড়ে গেল, শতাধিক হতাহত। বরানগরে এমন আরডিএক্স বোঝাই ট্রাক ধরা পড়লো যেটা অসমের জঙ্গিদের কাছে যাচ্ছিল। তো এই করতে করতে পরবর্তীকালে এই ধরনের জিনিসপত্র কমে এসছিল। তো এখন যদি এখানে কেউ গা ঢাকা দিয়ে থাকে এবং পুলিশ ধরে থাকে, তো তদন্তে সবটা উঠে আসবে। কিন্তু এই যে নেটওয়ার্কগুলো, যে এই যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী সংসদে একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন, দেশের অন্তত 14টি রাজ্যর ক্ষেত্রে এই ধরনের সংগঠনের লোকজনের গতিবিধি পাওয়া গেছে, 14টা রাজ্য। তো যাই হোক, তো পুলিশ যদি মানে ধরে আরও তার ডিটেল পাবে, কিন্তু একটা দূরের রাজ্য থেকে বাংলা অবধি আসছে, দেশের মধ্যে মুভ করে বেড়াচ্ছে এই ধরনের নেটওয়ার্কের লোকজন, এগুলো নিশ্চিতভাবে একেবারে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয়ভাবে কিভাবে থামানো যায় তারা নিশ্চয়ই আরও সতর্কতার সঙ্গে দেখবেন। এসটিএফ একটা আশঙ্কা করছে যে মুখ্যমন্ত্রীকে হত্যার একটা চক্রান্ত হচ্ছিল। আমি বলছি যে এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা সবাই চাইব যে এই ধরনের কোনো রকম নাশকতামূলক কাজ যেন না হয়, এবং মুখ্যমন্ত্রী বা কোনো ব্যক্তিকে, শুধু মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে তাকে হত্যার টার্গেট করে এলে সেটা উদ্বেগের, নিন্দার পাশাপাশি এই ধরনের জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষকেও খুন করে দেয়, যেখানে সেখানে বোমা বিস্ফোরণ আমরা তো দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। সেনা জওয়ানদের মেরে দিয়ে গেল পুলওয়ামায়। ফলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে নিরাপদ রাখা উচিত, পাশাপাশি এমনভাবে জঙ্গি দমন করা উচিত যাতে সেনাদের প্রাণও না যায়, সাধারণ মানুষের প্রাণও না যায়। সেগুলো সমানভাবে দেখার জন্যই তো জঙ্গি দমনটা প্রয়োজন। বীরভূমের যে টুলু মণ্ডল, মুখ্যমন্ত্রী বলেছেন যে টুলু মণ্ডল বিদেশে পালিয়ে গিয়েছে এবং তার ব্যাংক অ্যাকাউন্টে 93 কোটি এবং যা সব টাকা পয়সা উদ্ধার হয়েছে, গয়না সব মিলে 150 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। পুরো দস্তুর তদন্ত হওয়া উচিত। এটা কোথা থেকে এলো, এতদিন থাকলো কি করে, এতদিন কারুর কেউ ব্যবস্থা নেননি কেন? আজকে যদি টুলু মণ্ডল বা তার লোকজন ধরা পড়ে থাকে, তো 3 মাস হয়ে গেছে নতুন সরকার, তার আগের 6 মাসও কার্যত পুলিশটা কিন্তু ভায়া নির্বাচন কমিশন বিজেপি কন্ট্রোল করেছে। তো তখন তো তৃণমূল নেতাদের বাড়ি 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 বিভিন্ন এজেন্সি গেছে। তো হঠাৎ এই টুলু মণ্ডল এতদিন বাদে, এই গল্পটা একদিন বাদে আসছে কেন? তো সুতরাং এর উপর অ্যাকশান হতে এত দেরিই বা কেন? তো এখন যেগুলো শোনা যাচ্ছে, তো সেগুলো কারা কারা এর পেছনে আছে, অবৈধ টাকা, অবৈধ সোনা, এই গুপ্তধনের পেছনে কে আছে, কারা আছে, নিশ্চিতভাবে পুরো দস্তুর তদন্ত হওয়া উচিত। কিন্তু তদন্তটা যেন আবার ওইরকম না হয়ে যায়, অর্থাৎ কে কখন ভালো হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। একটা প্রচুর অপরাধের গল্প শোনা যাচ্ছে, তারপর কে কখন ভালো হয়ে গেল বা তদন্তটা রাজনীতি দিয়ে পরিচালনা হয়ে গেল, সেটা যেন না হয়। মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া এই বছরের পর বছর ধরে এভাবে টুলু মণ্ডলের র্যাকেট এভাবে চলতে পারত না। দেখুন, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন অভিযোগ। একেবারে একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এইভাবে জড়ানোর কোনো মানেই হয় না। আর যদি এই ধরনের কথা বলার আগে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন তার হাতে তো পুলিশ রয়েছে। আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কারোর নামে এই ধরনের হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে সেটা মানুষকে দেখান। তো আপনি হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনি আবার বিধানসভায় যেসব অভিযোগ ছাড়েন তারপর তো নিজেই আপনি সেগুলোর ফলো আপ তো করেননি। আপনি তারাতলায়
একটি বাড়ি ভাড়া ভাঙার ক্ষেত্রেই আপনি একটা সই দেখিয়ে বলেছিলেন দেখুন কার সই ছাড়া হবে না, দুদিন বাদে ভালো তৃণমূল হয়ে গেল, আপনি ছেড়ে দিলেন। আপনি নাম করে বলেছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, ভালো তৃণমূল হয়ে গেল, আপনাদের গুডবুকে চলে গেল, আপনি ছেড়ে দিলেন। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে টার্গেট করে আপনি একটা কথা বলছেন, তো সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা মিনিমাম যদি কোথাও কোনো এইভাবে কুৎসাটা বারবার বারবার করাটা বোধহয় একেবারেই ঠিক নয়। আপনি তথ্য প্রমাণ কোথায় কি আছে, এবং আপনার গোটা এই টুলু মণ্ডল ব্যাপারটার মধ্যে তদন্ত হলে বীরভূমের সব দলের ক্ষেত্রেই তদন্তটা যেন হয়, তখন যেন বীরভূমের সব দলের ক্ষেত্রে এবং বীরভূম থেকে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে অনেকের ক্ষেত্রেও যেন এই তদন্তটা থাকে, এমনকি বিজেপির ক্ষেত্রেও যেন তদন্তটা থাকে। কারণ রটনা বলুন, চর্চা বলুন, জল্পনা বলুন, বীরভূমের এই গুপ্তধনের ক্ষেত্রে কিন্তু বিজেপিরও নাম শোনা যাচ্ছে। ফলে আপনি তদন্ত যখন করবেন, সত্যি মিথ্যে জানতে তদন্ত করবেন, আপনি মানে আপনার রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোনো অবস্থাতেই আক্রমণ করবেন না। আগে তদন্তটা তদন্তের মতো করে তথ্য প্রমাণ সহ দেখুন যে এর পেছনে আসলে কে কে আছে আর এর বেনিফিশিয়ারি কারা। যে মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে যে টুলু সাম্রাজ্য বিস্তারের পিছনে এই গত সরকারের ল্যান্ড, সেচ, পরিবহন বিভিন্ন দপ্তর যুক্ত আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমান মুখ্যমন্ত্রীও তো সে সময় সেচের মন্ত্রী ছিলেন, পরিবহনের মন্ত্রী ছিলেন। আমি আবার বলছি যে এই যে গত সরকারকে যদি বর্তমান মুখ্যমন্ত্রী বা বিজেপি আঙুল তোলে, তো গত সরকারের একটা বড় সময় পর্যন্ত তো এখনকার মুখ্যমন্ত্রী তো আগের সরকারের মন্ত্রী ছিলেন, এখনকার মুখ্যমন্ত্রী তো আগের সরকার শাসক দলের গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, পলিসি মেকিং জায়গায় ছিলেন, একাধিক জেলার দায়িত্বে ছিলেন, এবং তার কথাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যথেষ্ট গুরুত্ব দিতেন। তো ফলে শুধুমাত্র কাদাটা ছোঁড়া, এই হয়েছে আগে এই হয়েছে, সেক্ষেত্রে তো কিছু প্রশ্ন তোলার অবকাশ থেকে যায় যে তখন কেন আপনারা আপত্তি করেননি, তখন কেন দৃষ্টি আকর্ষণ করেননি, তখন কেন বাধা দেননি। আবার এই সার্কেলের যারা আছে তারা অনেকে ভালো তৃণমূল হয়ে গিয়ে যখন বিজেপির বি টিমে নাম লেখাচ্ছে, তখন তো তারা ভালো লোক হয়ে যাচ্ছে কি করে, এই প্রশ্নগুলো তো আসবে। সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধার কাণ্ড, তার সঙ্গে যোগ আছে এই সন্দেহে ইডি আজকে কলকাতার 12টা জায়গায় তল্লাশি করলো, শর্ট স্ট্রিট, খিদিরপুর সহ একযোগে 12টা জায়গায়। এটা তো সম্পূর্ণভাবে ইডির বিষয়। তল্লাশি যখন করেছেন তাহলে তল্লাশি করে কি পাওয়া গেল সেগুলো তো ইডি বলতে পারবেন, এবং যিনি অ্যারেস্টেড তিনি বা তার লয়াররা বলতে পারবেন। এখন ইডিকে দেখতে হবে তারা প্রকৃতই তদন্ত করতে গেছিলেন নাকি একটি ন্যারেটিভ তৈরি করার জন্য, যে এটা অমুককে টার্গেট যখন বিজেপি করে নেয়। আমি ইডিকে কোনো দোষ দিচ্ছি না, ইডির অফিসাররা যথেষ্ট দক্ষ যোগ্য অফিসার আছেন, কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার হয়ে যায়। তো এই তল্লাশিটা হলো, এটা একটা বড় খবর, কিন্তু তল্লাশি করে কি পাওয়া গেল তো সেগুলো তো একটু জানা দরকার। তুমি যদি সেবাশ্রয় শিবিরের ওষুধ কেলেঙ্কারির তদন্তে এবার রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা এবার নামলো তদন্তে। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। সেবাশ্রয় সেটি ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি মানুষের কাজ করার জন্য করেছিলেন। আমার খুব ধারণা নেই, আমাকে কখনো কেউ যেতেও বলেনি, অর্গানাইজিং পার্টেও কোনোদিন ছিলাম না, জীবনে কখনো যাইনি, আমি এটা বলতে পারবো না। বিভিন্ন জনপ্রতিনিধি তারা তাদের এলাকায় নানা সামাজিক কাজ করেন, ডায়মন্ড হারবারের সাংসদও করেছেন। তখন তো কোনো সবাই তো সেখানেই তো ভিড়ের ছবি দেখতাম, সেখানে মানুষ ধন্য ধন্য করতেন। এখন হঠাৎ অভিযোগ উঠছে, বিভিন্ন শোনা যাচ্ছে। তো আমি কোনোদিন আমাকেও যেতেও বলেনি, আমিও কোনোদিন যাইনি, আমি এই নিয়ে খুব একটা কিছু বলতেও পারবো না। একটা লাস্ট বীরভূমের ঘটনারই ব্যাপারে বলছেন যে মুখ্যমন্ত্রী যে প্রতি বছর 1000 কোটি টাকা করে রাজস্ব লস হয়েছে, সব মিলে 15 বছরে 15,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। ধরুন এটা মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন তাহলে কেন হয়েছে, কিভাবে হয়েছে, রাজস্ব লস তো শুধু মানে তৃণমূলের লোক করতে পারে না। আর 15 বছরের মধ্যে একটা বড় অংশ
আজকের মুখ্যমন্ত্রী তো তৃণমূল কংগ্রেসেই ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, রাজ্য মন্ত্রিসভাতেও ছিলেন। তো এখন এটা খতিয়ে দেখার যে এই যে যদি লসটা হয়ে থাকে তাহলে তো সেখানে প্রশাসন, আমলাতন্ত্র, কাঠামো, তো তারা তো বলতে পারবেন। তার ফলে খতিয়ে দেখুন, যদি আপনারা যেটা বলছেন সেটা যদি ঠিক হয়, অর্থাৎ রাজকোষের লাভ হয়নি, রাজস্ব আদায় হয়নি, তাহলে সেটা কেন হলো? যদি আপনারা যেটা বলতে চাইছেন, যে অভিযোগ করছেন, তো সেটাকে আপনারা দেখুন, সেখানে আমলাদের সঙ্গে, প্রশাসনিক কাঠামোর সঙ্গে কথা বলে দেখুন।